নমস্কার, আমি প্রসূন আচার্য। আপনারা দেখছেন প্রসূন আচার্য জার্নালিস্ট চ্যানেল। বন্ধুরা, আজকে যে বিষয় আলোচনা করব সেটা এই মুহূর্তের সবচেয়ে প্রাসঙ্গিক বিষয় রাজনীতির, বিশেষ করে তৃণমূলের পক্ষ থেকে। সামনে 21শে জুলাই, আর মাত্র কদিন, এক সপ্তাহ বাকি নেই। এই অবস্থায় দাঁড়িয়ে 21শে জুলাই, যেটা বামফ্রন্টের বিরুদ্ধে, সিপিএম এর বিরুদ্ধে অন্যতম জমায়েত ছিল এক সময়, বিশেষ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের যেটাকে করে এসছিলেন দীর্ঘদিন ধরে, এবং আমরা জানি, সেটা সকলেই জানি, সেটা হতো একেবারে কলকাতায় সেন্ট্রাল অ্যাভিনিউ এর মুখে সিএসসি যে বিল্ডিং আছে, ভিক্টোরিয়া হাউস, তার সামনে থেকে। এবং সেটা সিপিএম আমলে বহুবার নিয়ে কথা উঠেছে, কিন্তু কোনোদিন বন্ধ হয়নি। কংগ্রেস কখনো 21শে জুলাই করতো মহাজাতি সদনে, কখনো অন্য জায়গায়। কিন্তু এই তৃণমূল কংগ্রেস 15 বছর শাসন ক্ষমতায় থেকে হারার পরে আজকে 21শে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায় কোথায় করবেন সেটারই কোনো ঠিক ঠিকানা নেই। 2011 সালে তৃণমূল ক্ষমতায় এসে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে 21শে জুলাই করেছিল, এবং তাতে পাগলু ড্যান্স হয়েছিল, সে কথা অনেকেই স্মরণ করে দিচ্ছে। ইতিমধ্যে ঋতব্রত পন্থী যাদের বলা হচ্ছে, বলতেও খারাপ লাগে, ঋতব্রতী পন্থী তৃণমূল ভাবা যায় না, তারা মহাত্মা গান্ধীর পাদদেশে মেয়র রোডে সেখানে 21শে জুলাই পালনের সিদ্ধান্ত নিয়েছে। 21শে জুলাই যে ঘটনা ঘটেছিল, সেটা মেয়র রোডেই সবচেয়ে বড় পুলিশের গুলি চালনার ঘটনা ঘটেছিল, আমরা জানি। সেখানে করছে কিন্তু এই ঋতব্রতপন্থীরা, এবং তারা, তাদের সাথে একটা বড় বিধায়ক দল। উল্টো দিকে প্রদেশ কংগ্রেস শহীদ মিনার ময়দানে করছে, সেটাও ঠিক হয়ে গেছে, তারা সবকিছু দেখে শুনে এসছে। আর সুদীপ বন্দ্যোপাধ্যায়, যিনি শুরু থেকে 21শে জুলাই করতেন, কাকলি ঘোষ দস্তিদার এবং কম 20 জন এমপি, তারা এনসিপিআই দিয়ে চলে গেছেন। কি 21শে জুলাই করবেন কি করবেন না তার কোনো ঠিক নেই। এবং এখনো পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের যে দল, অর্থাৎ কালীঘাটপন্থী যাদের বলা হচ্ছে, ভাবতেও অবাক লাগে, তারা কোথায় করবেন ঠিক নেই। তাদেরকে বলা হয় যে ব্রিগেডে করুন, কিন্তু তারা এই জলকাদার ব্রিগেডে করতে চাইছেন না, তারা বিকল্প স্থান হিসেবে ডরিনা ক্রসিং বা কোথাও করতে চাইছেন। আজকে এই 21শে জুলাই এবং কর্মী সমর্থক আনতে পারবে কি পারবে না, কি হবে, প্রধান তৃণমূল কার, মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে কারা আছে, সব মিলিয়ে আলোচনা করব। সঙ্গে পেয়ে গেছি এই দীর্ঘ 3.5 দশকেরও বেশি একেবারে মমতা বন্দ্যোপাধ্যায়কে কাছ থেকে দেখা এবং প্রতিটা 21শে জুলাই কভার করা সাংবাদিক জয়ন্ত চৌধুরীকে। বিভিন্ন চ্যানেল এবং সংবাদপত্রে কাজ করেছেন। জয়ন্ত, তোকে স্বাগত জানাই। আর তুমি বলা খুব মুশকিল, আপনি বলাও মুশকিল। জয়ন্ত, এই অবস্থায় তুই তো প্রথম দিন থেকে 21শে জুলাই যেদিন ঘটনা ঘটেছে এবং তারপর থেকে আজ পর্যন্ত কোনোদিন আমার মনে হয় না, আমি 2-4 বার হয়তো যাইনি, বিশেষ করে মাঝপথে আসামে ট্রান্সফার হওয়ার পরে যাওয়ার সুযোগও ছিল না, আর পাটনায় থাকার সময়ও যেতে পারিনি, কিন্তু বা দিল্লিতে একবার আমার মনে আছে ছিলাম। তুই কোনো 21শে জুলাই মিস করেছিস বলে মনে হয় না। কি দাঁড়ালো বলতো ব্যাপারটা, কি দাঁড়াচ্ছে, এই অবস্থা দাঁড়ালো কেন দিদিমণি? প্রথম কথা হচ্ছে, এবারে 21 জুলাই একটা, তুমি ব্রিগেডের কথাটা মনে করালে বলে বলছি, ঘটনাচক্রে এবার আবার বিজেপি তাদেরকে ব্রিগেডে করতে বলেছে, কিন্তু সেই ব্রিগেডটা কিন্তু একটা ল্যান্ডমার্ক ছিল 21 জুলাই। আজকে যখন আবার ব্রিগেড নিয়ে কথাটা উঠেছে বলে বলছি, ল্যান্ডমার্ক ছিল এই কারণে যে আজকে তৃণমূলের যে পরিণতি, যে পরিণতির কেন্দ্রে যাকে নিয়ে সব থেকে বেশি বিতর্ক, সেই প্রেক্ষিতে 21 জুলাইটা 2011 সালের 21 জুলাই একসঙ্গে যেমন পরিবর্তনের 21 জুলাই, তুমি যেটা বললে এটা ঘটনা, পাগলু ড্যান্স, সেই শহীদ মঞ্চে নাচ হয়েছিল, সেটাও যেমন একটা ঘটনা, তার থেকে আরেকটা রাজনৈতিক দিক থেকে খুব তাৎপর্যপূর্ণ ঘটনা ছিল। এই 21 জুলাই মঞ্চ থেকেই তৃণমূল যুবা, অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য আলাদা একটা যুব সংগঠন গড়ে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলা যেতে পারে আজকের দিনে দাঁড়িয়ে খুব নিশ্চিতভাবে বলা যেতে পারে, তখন আমরা আলোচনা করতাম, তুমিও আলোচনা করেছো আমার সঙ্গে, যে এইটাই বোধহয় সম্ভবত তৃণমূলে একটা বড় রকমের ধাক্কা তৈরি হলো। কারণ তৃণমূলের ভেতরে তখন শুভেন্দু অধিকারী ছিলেন তৃণমূল যুব কংগ্রেসের প্রেসিডেন্ট, আর সেই সময় তৃণমূল যুবা বলে আরেকটা অর্গানাইজেশন তৈরি করা হলো, মানে মমতা বন্দ্যোপাধ্যায় করে দিলেন তার ভাইপোর জন্য তৃণমূল যুবা। এবং সেই দিন এই 21 জুলাই যে অনুষ্ঠানটা হয়, চিরকাল আমরা জানি এটা যুব কংগ্রেসের ব্যানারে হয়, তারপর তৃণমূল যুব কংগ্রেসের ব্যানারে হতো। তুমি জানো সঞ্জয় বক্সি ছিল তখন তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি। একদম।
সেই সময় থেকে হতো। এবার যখন 21শে জুলাই 2011 সালে, তখন কিন্তু রাজ্য যুব কংগ্রেসের সভাপতির নাম শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী নিজে সেই সময় স্টেজে দাঁড়িয়েছিলেন না, স্টেজ থেকে সরে গেছিলেন। আমার এখনো মনে আছে। এটা ঘোষণা যখন করা হলো, এটা কি কোন দু হাজার নেতা দু হাজার ঘোষণা করেননি তখন। এটা কুণাল দু ঘোষ হাজার এগারো না তারপরে? 11 না তারপরে? 2011 আচ্ছা। 2011 যে 21শে জুলাই, যেটা বিজয় উৎসব কাম শহীদ দিবস একসঙ্গে পালন করা হলো, প্রচন্ড বৃষ্টি হয়েছিল। আমরা সেই কাদার মধ্যে দিয়ে হেঁটে আমাদের 21শে জুলাইয়ের মঞ্চের কাছে পৌঁছতে হয়েছিল, খুব কষ্ট হয়েছিল সেবার। যাই হোক, কলকাতা সে মানে একটা মারাত্মক বৃষ্টি হয়েছিল, তার দুদিন ধরে বৃষ্টিটা চলছিল। তো সেই স্টেজে যেমন নাচ হয়েছিল, তার থেকেও গুরুত্বপূর্ণ আজকের দিনে দাঁড়িয়ে রাজনৈতিক খুব তাৎপর্যপূর্ণ ঘটনা, যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সেই যুবা সংগঠন, এবং সেটা ঘোষণা করলেন কে, দলের কেউ নয় কিন্তু। সেদিন তো মনে থাকার কথা যে সেদিন কিন্তু মঞ্চে যে আহ, মানে অ্যাঙ্কারিং এর যে কাজটা, সোজা কথা, কুণাল ঘোষ, মঞ্চের কুণাল যে ঘোষ, ঘোষকের যে কাজটা, সেই উপস্থাপকের কাজটা কিন্তু দলের কেউ কুণাল। করেনি। সেই সময় কুণাল ঘোষ, তখন প্রতিদিনের সাংবাদিক, এই প্রথম একজন সাংবাদিক ওখানটা পুরোপুরি ঘোষণা করলেন। এবং মজার ব্যাপার, যখন ঘোষণা করা হচ্ছে তৃণমূল যুবা, তখন কিন্তু ঘোষণাটা যখন করা হচ্ছে, তখন কিন্তু শুভেন্দু অধিকারী স্টেজে ছিলেন না। আমি ঠিক মানে পাশেই শহীদদের যে মঞ্চ, শহীদ পরিবারের জন্য যে মঞ্চটা করা হয়েছিল, আমি সেই মঞ্চতে ঘটনাচক্রে চলে গিয়েছিলাম, কারণ আমার স্টেজে যেখানটা প্রেস গ্যালারি, সেখানটা যেতে পারিনি, কাদায় আটকে গেছিলাম। আমি ওই স্টেজেই বসেছিলাম। আমার এখনো মনে আছে, শুভেন্দু সেই সময় স্টেজে নেই, মমতা বন্দ্যোপাধ্যায় স্টেজে নেই, কুণাল ঘোষ ঘোষণা করলেন, পাশে তখন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারপর থেকে কিন্তু এই তৃণমূলের অন্দরে অভিষেকের উত্থান, এবং ক্রমশ আলাদা একটা এন্টিটি নিয়ে চলার চেষ্টা শুরু করে দিল প্রকাশ্যে প্রায়। সেটা তো শুভেন্দু অধিকারী, কারণ শুভেন্দু অধিকারী সেদিনই বুঝতে পেরে গেছিল সম্ভবত যে দলে তার জায়গা নয়, উত্তরাধিকার যদি হয় দলের কেউ, তাহলে তিনি হতে পারবেন না, সেটা হবেন অভিষেক। তার কারণটা হচ্ছে নন্দীগ্রামের আন্দোলনের পর যে ক্যারিশমা আমি তৈরি আমি হয়েছিল আমি 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 মমতার আমি পরে। যত আমি একটু থামাচ্ছি। সেটা হচ্ছে 1993 সালের 21শে জুলাই, তার পরবর্তীকালে তো কংগ্রেসের ব্যানারেই হতো। সেই 21শে জুলাইটা না না, তাহলে আমি কোথায় কিভাবে 2011টা হতো? বলছি। না, আমি আমি প্রথমটা বলতে চাইছি, সেইটা যদি একটু দর্শকদের বলা যায়। মানে মমতা তো দল ভাঙার আগে 21শে জুলাই হয়েছে। না, দেখো, তখন কংগ্রেসের ব্যানারে হলেও তখন তো কংগ্রেস মানে এটা যেহেতু যুব কংগ্রেস করতো, এবং সেহেতু এটা পুরোপুরি মমতা বন্দ্যোপাধ্যায়ের শো কিন্তু। একদম, আমার এটা মনে আছে অন্যরা শহীদ সেখানে মিনারে, আমন্ত্রিত শহীদ হয়ে মিনারেও করেছে। মমতা হ্যাঁ শহীদ হ্যাঁ মিনারেও করেছে করেছে। তো। কিন্তু কিন্তু মজার ব্যাপারটা হচ্ছে, তখন কিন্তু সব নেতারা যে আসতেন, তারা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের আমন্ত্রিত। মমতা বন্দ্যোপাধ্যায় কাকে আমন্ত্রণ জানাচ্ছেন, কতটা গুরুত্ব দিচ্ছেন, এটাই কিন্তু বিবেচ্য। এটা খুব মজার ব্যাপার। মমতা কিন্তু তখন যুবনেত্রী। তারপরে যদি বলি 98 অনওয়ার্ডস, তারপরে তো আর কোনো প্রশ্নই ওঠে না, মমতা ছাড়া দ্বিতীয় কোনো ব্যক্তির কোনো নামের কোনো প্রশ্নই ওঠে না। আমরা এই 2019 সালে এসে আমরা দেখলাম প্রথম যে তার ব্যাকড্রপে, অর্থাৎ 21শে জুলাইয়ের যে মঞ্চের যে ব্যাকড্রপ, সেই ব্যাকড্রপে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি দেখতে পেলাম। ওই ফার্স্ট টাইম মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া দ্বিতীয় ব্যক্তি ছবি দেখতে পেলাম আমরা। তার তার তখনই মানে আমরা বুঝে তার গেলাম মানে যে ন্যাচারালি 11 সালেই বোঝা গিয়েছিল যে যখন যুবা তৈরি হলো, তারপর বছর খানেকের মধ্যে সেই যুবা থেকে যুবাটাকে কংগ্রেসের সঙ্গে, যুব কংগ্রেসের সঙ্গে মার্চ করিয়ে দেওয়া হলো। সৌমিত্র খান প্রথমে সভাপতি হলেন, মাস 6 মধ্যেই সেই সভাপতির পদটা নিয়ে নিলেন হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং শুভেন্দু ওখান থেকে সরে গেলেন। পরবর্তীকালে শুভেন্দু মন্ত্রী হলেন, শান্তি হলেন, যা কিছুই হোক না কেন, দলের সংগঠনের যে উত্তরাধিকার সেই দিনই কিন্তু প্রতিষ্ঠিত হয়ে গেছিল যে শুভেন্দু নয়, অভিষেক হবে। আজকে যে দলের যে পরিণতি, এই পরিণতিটা কিন্তু দেখতে দেখতে 2026-এ এসে আরেকটা ট্র্যাজেডি, যে যখন দেখা যাচ্ছে যে সেই শুভেন্দু এখন রাজ্যের মুখ্যমন্ত্রী, আর এই অভিষেককে কেন্দ্র করে তৃণমূল দলটা এই মুহূর্তে ছত্রভঙ্গ হয়ে গেছে। এবং যেগুলো বলা হচ্ছে, এরা অ্যাকচুয়ালি এদের কারো তো নিজের ক্যারিশমা বা নিজের জোরে কেউ তো ভোট যেতে নেই, যে তুমিও জানো আমিও জানি, সবটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দিয়ে ভোট জিতেছিল। তারাই আবার কি কারণে জানি না, কারণটা বোঝা যাচ্ছে কিন্তু আমরা সামনাসামনি যেটা বুঝতে পারছি না। তারা একদল, কারণ পুরো দলটাই প্রায় বিজেপির কাছে খানিকটা আত্মসমর্পণ করে নিজেদের একটা আলাদা এন্টিটি তৈরি করেছে। সেই এন্টিটিটা
শেষ পর্যন্ত যেটা আরেকটা নতুন সিগনিফিকেন্ট জিনিস তৈরি হচ্ছে যে পশ্চিমবঙ্গে বিরোধীরাও থাকছে হচ্ছে শাসকের অনুগত হয়ে। আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে 21শে জুলাই 93 সালে হয়েছিল। এর পরবর্তীকালে যে আমরা দেখলাম যে সেই জায়গাটা, সেই ঐতিহাসিক জায়গাটা শেষ অব্দি 60-62 জন এমএলএ বা 65 জন যাই হোক, মানে লাস্টে চন্দ্রিমা ভট্টাচার্য চলে গেলেন, তারা ওই ঐতিহাসিক জায়গায় করছেন। এনসিপিআই তে যারা জয়েন করেছে তারা সেই সুদীপ বন্দ্যোপাধ্যায় করবেন কিনা তাই বোঝা যাচ্ছে না। কংগ্রেস ক্ষমা চাইতে বলছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। শুভঙ্কর সরকাররা বলছেন যে উনি হাইজ্যাক করেছিলেন, কংগ্রেস কর্মীরাই মারা গেছিল, আপনি ক্ষমা চান এবং কারো শাস্তি হয়নি বলে ক্ষমা চান। এই সেই মনীশ গুপ্তকে আপনি মুখ্যমন্ত্রী করেছিলেন, তখনকার যিনি হোম সেক্রেটারি ছিলেন এবং গুলি চালনার প্রায় নির্দেশ দিয়েছিলেন, আপনি ক্ষমা চান। তারা শহীদ মিনারে করে গেল, আর এখনো মমতা বন্দ্যোপাধ্যায়, আয়রনি হচ্ছে তার দলের লোকেরা কোনো জায়গায় খুঁজে পাচ্ছে না, ঠিক করতে পারছেন না। তো এই আয়রনিটা যে দাঁড়ালো সেটা অদ্ভুতভাবে, তার মানে তোর কথা থেকে বোঝা গেল আজ অভিষেকের যে উত্থান পর্ব সেটাই কি অন্যতম এই অবস্থার সৃষ্টির জন্য দায়ী? হ্যাঁ, সেটা তো বলতেই। আরেকটা আইরনিও আছে এর মধ্যে, সেটাও খুব ইন্টারেস্টিং। সেটা হচ্ছে এই গান্ধী মূর্তির পাদদেশেই 1997 সালে ওই অগস্ট মাসে যখন ইন্ডোরে কংগ্রেসের অধিবেশন হচ্ছিল, ওখান থেকে বেরিয়ে এসে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল জন্মের যে প্রায় ঘোষণা, ওখানে সরাসরি ঘোষণাটা হয়নি, কিন্তু বেরিয়ে এসে আমরা যেটাকে বলেছিলাম ইনডোর বনাম আউটডোর, মনে আছে? সেই আউটডোরটা কিন্তু এখানেই হয়েছিল। সেই তুমি যেটা বললে না যে আয়রনি, একদমই আয়রনি। সেই আয়রনিটা হচ্ছে যে মানে আমি দর্শকদের বলি আরেকটা, ওই এইটা করতে গিয়ে আমার মনে পড়ছে ইনডোর আউটডোরে ওই গান্ধী মূর্তি যখন আমি এআইসিসি প্লেনারি সেশনে ছিলাম তখন প্রণববাবু বলেছিলেন, পরে প্রণবদা বলেছিলেন যেটা আমার ক্যালকুলেশনে ভুল ছিল, বলছে সুভাষচন্দ্র বোস ফরওয়ার্ড ব্লক করে কিছু করতে পারলো না, মমতা বন্দ্যোপাধ্যায় ওখানে গিয়ে কি করবে? আমার মনে আছে ওই ঘরে শরদ পাওয়ার তখন ছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় কি করবে? কিছুই হবে না। কিন্তু সেই মমতা বন্দ্যোপাধ্যায় সেই মেয়র রোড, সেই মেয়র রোডে 21শে জুলাই এবং পরবর্তীকালে আজকে ভাবতে আশ্চর্য লাগে, চারিত্রিক কারণে দল থেকে বহিষ্কৃত ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, যিনি তৃণমূলে গেলেন, তার পেছনে পেছনে সবাই, এমনকি চন্দ্রিমা ভট্টাচার্য পর্যন্ত শেষ অবধি রাজ্য তৃণমূল সভাপতি পদত্যাগ করে তিনিও সেখানে গিয়ে মঞ্চ তদারকি করছেন, দেখছেন, বাঁধছেন, তার সাথে সব বিধায়করা। এবং আমি একটা ছবি জয়ন্ত আজকে দেখলাম সোশ্যাল মিডিয়ায়, খুব অবাক লাগলো। 21শে জুলাই কিভাবে করা হবে এবং এরা কিভাবে যাবে তা নিয়ে অনুব্রত তার চেয়ারে বসে আছে, তার ডান দিকে শতাব্দী রায়, তার বাঁ দিকে রানা, তার পাশে কাজল শেখ, তার মধ্যে বিকাশ চৌধুরী। তার মানে গোটা বীরভূম জেলা, বীরভূম জেলা এই কারণে উল্লেখ্য, নানুর সুচপুর বীরভূম থেকে একটা বাল্ক কিন্তু 21শে জুলাই লোক আসতো অনেক আগে থেকে, দক্ষিণবঙ্গের যে জেলাগুলো তার মধ্যে বীরভূম থেকে। তারা সব কি ব্যাপার না 21শে জুলাই আমরা প্রস্তুতি করছি, আর মমতা বন্দ্যোপাধ্যায়ের কারা, কল্যাণ ব্যানার্জিকে কোথায় বর্ধমান, কোথায় কি, সব জায়গায় কল্যাণকে দৌড়তে হচ্ছে। আদৌ কর্মীরা আসবে কিনা? বলা হচ্ছে কর্মীরা আসবে বেশি তৃণমূলের। দেখ, দুটো জিনিস এখানে খুব স্পষ্ট, আমি তোর কাছে একটু বুঝতে চাইছি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ধারণা, আমি আজকেও একাধিক মমতাপন্থী এমপিদের সাথে কথা বলে বা যে একজন এমএলএ আছে কথাবার্তা বলে বুঝলাম, তাদের ধারণা যে মমতা যেখানেই করুক না কেন কর্মীতে উপচে যাবে, আর ঋতব্রত পন্থীরা অপেক্ষা করছে কর্মী আনতে হবে। অভিযোগ উঠছে পুলিশ নাকি গিয়ে বলছে যে তাদের কর্মী সাপ্লাই দাও ওখানে, বিজেপি নাকি পেছন থেকে কর্মী সাপ্লাই করছে। তাহলে অবস্থাটা কি? যাদের সাথে কর্মী নেই তারা 21শে জুলাই করছে, আর যার সাথে কর্মী আছে সে 21শে জুলাই জায়গা পাচ্ছে না। ব্যাপারটা কিভাবে দেখছিস? সব থেকে অবাক কাণ্ড, নেতারা যাদের যাদের তুমি নাম বললে, এদের সঙ্গে তুমিও জানো আমিও জানি প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের সাপে নেউলে সম্পর্ক ছিল। একদম। দল যখন হেরে গেল, নেত্রী সেই অর্থে বলতে গেলে সংকটে, তখন সেই সাপে নেউলে তারা সব মিলে গেল একসঙ্গে একই জায়গায় বসে। কাজল শেখ আর একই ফ্রেমে কাজল শেখ আর অনুব্রত মণ্ডল, তুমি কোনদিন দেখেছো কিনা আমার জানা নেই, আমি অন্তত দেখেছি বলে আমার মনে পড়ছে না। তার পাশে শতাব্দীরা, তারপরে শতাব্দী রায়। হ্যাঁ, তো বিকাশ চৌধুরী কত দেখেছো বললে? হ্যাঁ বিকাশ চৌধুরী। হ্যাঁ, না শুধুমাত্র না, মজার অসিত ব্যাপার মাল হচ্ছে, নেই, কারণ সে তো এমপি, সে আবার এনসিপি তে চলে গেছে। অসিত আবার এনসিপি তে চলে হ্যাঁ, গেছে। ও আর আশিস সে তো আবার, চ্যাটার্জি হ্যাঁ, বসে আছে, আশিস চ্যাটার্জিও আছে, আশিস ব্যানার্জি, আশিস ব্যানার্জিও আছে। হ্যাঁ, আশিস ব্যানার্জি, হ্যাঁ।
না, তিনিও আছে। সেটাই তো অদ্ভুত। আমি আমি হিসেব করছিলাম সেদিন, আমরা পরপর যদি জেলা ধরে দেখো, একটা জেলা তো একটা মানে ধরো দক্ষিণ কলকাতা, মমতার দক্ষিণ কলকাতা তো আমরা মমতার খাস তালুক বলে একটা শব্দ ব্যবহার করতাম, যদিও খাস তালুক ও সারা রাজ্যটাই ছিল। যে সে দক্ষিণ কলকাতা কোনো নেতার নাম নেই বৈশ্বনাথ চট্টোপাধ্যায় ছাড়া, কারোর নাম বলা যাচ্ছে না, খুঁজে পাওয়া যাচ্ছে না কাউকে। আর বাকি কেউ জেলে রয়েছে, কি কেউ লুকিয়ে রয়েছে, কেউ এলাকাতেই নেই, আর কেউ তো ওইদিকে দলে ভিড়ে গেছে, ঋতব্রতর সঙ্গে দলে ভিড়ে গেছে, এইরকম অবস্থা। আর সাংসদদের তো আমরা আর বলার কিছু নেই, তারা তো একটা নতুন কি দল বানিয়েছে, এনসিপিআই। সেটা যাই হোক, এখনো পর্যন্ত সেটা কোনো অস্তিত্ব আলাদা করে বোঝা যাচ্ছে না, কাগজে কলমে রয়েছে। না, তাদের আর তো তাদের তো একের পর এক ভর দিয়ে জেলায় দিয়েছে। জেলায় নেতারা নেই, কিন্তু তাহলে নেতারা নেই, তাহলে কর্মীরা যদি আসে, তাহলে তো কর্মীদের পাল্লা ভারী হওয়া উচিত মমতার দিকে। এখন আমরা বুঝতে পারছি না যে এই কর্মী আনার ক্ষেত্রে এত বছর ধরে যে মেকানিজম কাজ করেছে, তার জন্য অনেক একটা আর্থিক সংস্থানের ব্যাপার আছে। আমি তৃণমূলের অর্থ নিয়ে আমি চিন্তা করছি না, চিন্তার বিষয় নেই, ঠিক কথা। কিন্তু সেটা অর্গানাইজ করা, ধরো আজকে সেইভাবে অর্গানাইজ করার, ভিড় অর্গানাইজ করার লোক মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যিনি রয়েছেন প্রকাশ্যে যাকে দেখতে পাচ্ছি, একমাত্র হচ্ছে মদন মিত্র। কিন্তু সোর্স গুলো তো গ্রাম থেকে আসবে, জেলা থেকে আসবে, সেইগুলো আসার পর এখানে অর্গানাইজ করার জায়গাটাতেও মদন মিত্রর একটা ভূমিকা থাকতো। আমরা জানি হাওড়া স্টেশনে, শিয়ালদা স্টেশনে, হাওড়াতে অরূপ রায়, রাজীব ব্যানার্জি, শিয়ালদা স্টেশনে দায়িত্ব থাকতেন জ্যোতিপ্রিয় মল্লিক বা বালু। তো এই সব কোথায় গেল? এরা কেউ নেই। আর একটা 21 জুলাই মঞ্চ হবে, আর এমন একজন তার নেতা যিনি ঘটনাচক্রে, তিনি যে তখন যে দল করতেন, জানি না তখন অবশ্য অনেক ছোট, তো যাই হোক, তো তার যে দল সেই সিপিএম, সেই সিপিএম এর বিরুদ্ধেই ছিল 21 জুলাই আন্দোলন। আর সেই সিপিএম এরই এক নেতা, তার উপর ভরসা করে 21 জুলাই পাল্টা করতে হচ্ছে ঋতব্রতপন্থী তৃণমূলের। এই সব মিলিয়ে একটা এটা কি আলোচনা করবো আমি বুঝে উঠতে পারছি না। মানে সবগুলোই তো খুব, মানে আলোচনার থেকেও বেশি বিনোদনের উপাদান দেখছি এতে বেশি। হ্যাঁ, এই ঠিক জায়গাটাতেই আমরা ধরেছি ঋতব্রত, রাজ্যের মানুষ, এবং সেটা নবান্নে গিয়ে ঠিক করে এসছে ওই জায়গাটা, শুভেন্দু অধিকারীর সাথে তাহলে মিটিং ভাবো, করে। মানে তুমি ভাবো ব্যাপারটা আমরা যেটা 21 জুলাই যে মেজাজ দেখে এসছি, মানে 21 জুলাই আমি যে মেজাজ আমরা দেখে এসছি এত বছর, হ্যাঁ, এবং দোর্দণ্ড প্রতাপ বাম জমানায় যেভাবে 21 জুলাইটাকে অন্তত বড় করে সভা করত, সেই জায়গায় দাঁড়িয়ে, এবং ঝড় জল বৃষ্টি যাই হোক না কেন, জুলাই মাস ভরা বর্ষা, তার মধ্যে বছরের পর বছর আমরা নিজেরাও বুঝেছি, তুমিও বুঝেছো, আমিও বুঝেছি, আমরা বছরের পর বছর যে স্পিরিটটা দেখতাম, সেই স্পিরিটটা তো নেই। মাত্র 2 মাস আগে যে দলটা পরাজিত হয়ে গেল, তারপরে তার কি এমন অবস্থা আজকে? ধরো আমি যদি একটু অন্যভাবে আলোচনাটা করি, সিপিএম তো শূন্য, সিপিএম সেই অবস্থা কিন্তু ব্রিগেড করেছে, তা না, খাদ্য তাই আন্দোলনের না? শহীদ দিবস ওরা এখনো পালন করে এবং তাদের লোক হয়। হ্যাঁ, ওদের তাদের তো লোক হয়, খাদ্য আন্দোলন, 500 লোক, হ্যাঁ, 500-600 লোক সবসময় হয়। না না, তো খাদ্য আরে আন্দোলন তারা ওদের কোথায় ওদের গেল? যে আমি এটাই বলতে চাইছি যে আজকে ওদের ওদের মমতা ওদের এক সেকেন্ড, বন্দ্যোপাধ্যায়ের, আমি 1 মিনিট থামাচ্ছি। ওদের যে শহীদ দিবস, খাদ্য আন্দোলনের শহীদ দিবস, তাতে কিন্তু ওরা এখনো পালন করে, বিমান বোস যায়, পতাকা, তাদের লোকটা কিন্তু আছে। তাদের এইরকম অবস্থা হয়নি, খাদ্য আন্দোলনের শহীদ দিবস তারা পালন করে। 1 সেপ্টেম্বর তারা এখনো পালন করে যে সাম্রাজ্যবাদ বিরোধী দিবস, তাদের লোক হয়, ভোট কত দেবে, শান্তি মিছিল বের করে, এখনো করে। হিরোশিমা নাগাসাকি দিবস, ছাত্র, হ্যাঁ, ওদের ছাত্র সংগঠন গুলো তবু বের করে, তাদের 200, 400, হ্যাঁ, 500 লোক থাকে এইসব প্রোগ্রাম গুলোতে। তা আমি যেটাই বলতে চাইছি যে, ধরুন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি গেলেন দক্ষিণ 24 পরগনা, সেখানে তাকে ডিম ছোড়া হলো। আচ্ছা, ডিম ছোড়া হলো সেটা খুব বুঝলাম, কিন্তু তার প্রতিবাদ কিছু নেই, তার সামনে দাঁড়ানো 5টা ছেলে পাওয়া গেল না, 5জন কর্মী, তৃণমূলটা তো কর্মীদের দল বলা হয়, তো কর্মীরা কোথায় গেল? তাহলে কর্মীদের সঙ্গে আমরা নিজে দেখেছি, তুমিও দেখেছো, যে মমতা বন্দ্যোপাধ্যায় এমনই সংযোগ ছিল। আমি দেখেছি উত্তরবঙ্গ থেকে কেউ একজন এসছে, তাকে ডাক নামে অমুক নামে ডাকলো, ডেকে বললো, কিরে তোর বাবা কেমন আছে, তোর কি খবর, তুই কিন্তু ওর সঙ্গে অ্যাডজাস্ট করে চলছিস না, আমি কিন্তু সব খবর রাখি। নাম ধরে ধরে বলছেন ব্লকের নেতাদের। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সংগঠনের এরকম নারীর যোগ, এটা মমতা বন্দ্যোপাধ্যায় দেখেছি, হ্যাঁ মুকুল রায়কেও দেখেছি, তুমিও দেখেছো, মুকুল রায়কে দেখেছি, খানিকটা সুব্রত বক্সিকেও দেখেছি, কিন্তু সেই দলটার
যে কর্মীদের যে স্ট্রাকচার হতে পারে, সেটা ক্লাসিক্যাল অর্থে যেরকম একটা পলিটিক্যাল পার্টি হয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল সেরকম নয়, তৃণমূল খানিকটা ফ্যান ক্লাব টাইপের, সব মানছি, কিন্তু এইরকম দুরবস্থা কি করে হয় যে একটা কেউ সামনে এসে বাধা দিচ্ছে না? মমতা বন্দ্যোপাধ্যায়কে বারুইপুরে যেতে দিল না সেন্ট্রাল ফোর্স, বুঝলাম, বাইরে ঘেরাও করে রেখেছে, বুঝলাম, অত্যন্ত অগণতান্ত্রিক উপায়, সব মেনে নিলাম, কিন্তু ভাবা যায় কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায় বাড়িতে পুলিশ ঘেরাও করে রেখেছে, আর বাইরে তো 10,000 লোক সেই সময় এসে ঘেরাও করতো, তাদেরকে ঘেরা করে রাখতে পারতো, বাম জামানার কথা বলছি। আজকে মাত্র একদম 2 মাসের ক্ষমতার পর কালীঘাটে বারুইপুরের ঘটনার পর মমতা বেরোতে পারলেন না। দেখো, মানে বেরোতে পারলেন না বলতে তিনি বেরোতে না, তো কিন্তু কার ভরসায় বেরোবেন, কর্মী কোথায়? এটাই আমি অবাক লাগছে যে কর্মীদের কোথায় গেলেন তারা, তারা 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 যে কোথায়? না। তারা তো আমরা মমতা আমরা বন্দ্যোপাধ্যায়ের আমরা পাশে থাকার কথা ছিল। আমরা সবসময় দেখেছি, হ্যাঁ, তুইও জানিস, এই তুই যেটা বললি, কর্মীদেরকে তো গ্রাম থেকে তো এবার কর্মী আসতে ভয়ই পাবে, কারণ কর্মীদের ওপর তারপর ফিরে যাওয়ার পর অত্যাচার হবে। এবার কলকাতার আশপাশ এলাকা থেকে কর্মী আসা, আর গ্রাম থেকে যদি ঋতব্রতপন্থীরা নিয়ে আসে সেটা আলাদা কথা। তারা কি আনবে না আনবে জানি না, কারণ অনুব্রত বলছে 21শে জুলাই মিটিং আজকে সেরে ফেললাম। এইবার বাদবাকিরা যে ভরসায়, যেটা নিয়ে বারবার বলা হচ্ছে যে কর্মীরা এখনো মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আছে, 21শে জুলাই সেটা প্রমাণ হবে, এটা তো বলা হচ্ছে। সেই 21শে জুলাইতে কোথায় হবে এখনো পর্যন্ত আর কদিন মাত্র বাকি, এখনো 1 সপ্তাহ বাকি নেই। এখনো কলকাতা চলো লিখতে হচ্ছে, কলকাতার কোনো সুনির্দিষ্ট জায়গা লেখা হচ্ছে না যে কর্মীরা আগের দিন আসে কিছু, বা কলকাতা ফ্রিঞ্জ এরিয়া। তোর কি মনে হচ্ছে আলটিমেটলি এই গোটা প্রেক্ষাপটে যেভাবে হারার পর ভেঙে দেওয়া হলো, কারণ অদ্ভুত ভাবে রাজ্যের যিনি আজ মুখ্যমন্ত্রী তিনিও 21শে জুলাই করেছেন, যিনি বিরোধী দলনেতা তিনি 21শে জুলাইয়ের বিরুদ্ধে ছিলেন, তিনি এখন বিরোধী 21শে জুলাই করছেন। রাজ্যের যিনি তৃণমূলের জন্মদাত্রী তিনি 21শে জুলাই কোথায় করবেন তার ঠিক নেই। আর তৃণমূল কংগ্রেসের যে এমপিরা পুরনো, সুদীপ বন্দ্যোপাধ্যায়, কাকলি দস্তিদার, যারা মঞ্চ একেবারে থাকতো, আর এই ফিল্ম স্টার গুলো, তারা তো একদম সামনের সারিতে বসতো। এই জুন মালিয়া, রচনা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে সায়নী, কি বক্তৃতা করতো। তারা সব এনসিপিআই, তাদের আদৌ 21শে জুলাই করার কোনো মানে যোগ্যতা আছে কিনা, তাদের কোনো লেজিটিমেট ক্লেম, কারণ কারা এনডিএ সমর্থক, এনসিপিআই পার্টি 21শে জুলাইয়ের সাথে কি সম্পর্ক? তো এই অবস্থা যে দাঁড়ালো, তোর কি মনে হচ্ছে যে আলটিমেটলি মমতা যেখানেই করুক, কলকাতায় হাজরাতেই করুক অনুমতি পাক, বা রানী রাসমণিতেই করুক, বা ফাইনালি ব্রিগেডে করতেই সম্মত হোক কিছু অংশে, তারা কি কর্মী জমায়েতে এই ঋতব্রতপন্থী বা কংগ্রেসকে ছাপিয়ে যেতে পারবে? কংগ্রেস যদি যদি ব্যবস্থা করে নিয়ে আসতে পারে ব্রিগেডে, অর্থাৎ জমায়েত দেখায় মমতা বন্দ্যোপাধ্যায় থেকে বেশি, সাধারণত ভিড় তো একটা মাপকাঠি হয়, তাহলে কংগ্রেস দাবি করবে এই মুহূর্তে আমরা মমতা বন্দ্যোপাধ্যায় থেকে বেটার জায়গায় সংগঠন আছি, তাই নয় কি? দেখো, একটা জিনিস মাথায় রাখতে হবে, মমতা বন্দ্যোপাধ্যায় আসনের নিরিখে 80, 81 যাই হোক না কেন, 41% ভোট পেয়েছে, 2.5 কোটির কাছাকাছি তার ভোট দিয়েছে এই রাজ্যবাসী। আমি তার 41-এর থেকে 2 কোটি 41 লাখ। যদি 5-7% বাদ দিই, যে ব্যক্তিগতভাবে বিভিন্ন ক্যান্ডিডেট যারা ছিলেন তাদের ক্যারিশমায় ভোট হয়েছে, বাকিটা কিন্তু 30-35% ভোট কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে হয়েছে। আমরা যেটাই বলি যে তৃণমূলের যদি ভালো যদি বলি, খারাপ যদি বলি মমতা বন্দ্যোপাধ্যায়, তাহলে ভালোটাও বলতে হবে, পুরোটাই মমতা বন্দ্যোপাধ্যায়, এখানে কিন্তু দ্বিতীয় কোনো ব্যক্তির কোনো ভূমিকা নেই। যতদিন পর্যন্ত ওই সিঙ্গুর নন্দীগ্রাম আন্দোলন তাতে কিছুটা সেই সময় শুভেন্দু অধিকারীরও ভূমিকা ছিল কিছু কিছু পকেটে, কিন্তু সার্বিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায় তো সেই, তুমি কি করে বলছো যে কর্মীরা কেউ থাকতে পারবে না কেন? আমি তো বলছি যে অবাক লাগছে যে এই ভোটারটা, এবারে ভোট নিয়ে তো কোনো গন্ডগোল ছিল না, অত্যন্ত সাধারণভাবে, মানে যাকে বলে মানুষের ভোট মানুষ দিয়েছে, যেসব ভোট যারা বঞ্চিত হয়েছে সেটা বাদ দিয়ে বলছি, যে ভোটটা পড়েছে তার মধ্যে কোনো জল নেই। তাহলে এই পরিমাণ মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে এই বাজারেও ভোট দিয়েছে, তারা কোথায় গেল? তাদের তো পিছনে কিছু লোক আছে, সেই সমর্থকদের একটা অংশ কি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এখন থাকতে পারতো না? মানে আমি এটাই অবাক লাগছে যে সংকট বলে নয়, স্বাভাবিকভাবেই যদি বলা যায় যে তাহলে সেই মানুষগুলো কোথায় গেল, সে তাদের সঙ্গে কোনো সংযোগ নেই, সেই কর্মী বাহিনী কোথায় গেল? তোমার কি মনে হয় এটা? না, আমার মনে হয় মানে কি, আমি যা খবর পাচ্ছি এবং ছবি দেখছি বিভিন্ন জেলায়,
এমনকি লোকাল এরিয়া, পুরসভা এলাকা বড়নগর থেকে শুরু করে অন্য জায়গায় বা যেখানে হচ্ছে মিটিং করছে কর্মীদের, তাতে কিন্তু তৃণমূল কংগ্রেসের ব্যানারে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি নিয়ে সেখানে কিন্তু পাবলিক কর্মী দেখা যাচ্ছে। বড়নগরে রবীন্দ্র ভবনে হয়েছে, অন্য জায়গায় এরকম হল ঘরের মধ্যে করছে, কিন্তু এখনো পর্যন্ত ঋতব্রত পন্থীরা কর্মীদের নিয়ে মিটিং করছে 21শে জুলাই প্রস্তুতিতে, বা সেটা কিন্তু দেখা যায়নি। এক, 2 নম্বর, কংগ্রেস কিছু জায়গায় মিটিং করছে কিন্তু সেটা খুব বিক্ষিপ্ত। আমি দেখতে পাচ্ছি হাবড়া যেরাম গেছিল, কংগ্রেস আশা করছে যে তৃণমূল থেকে যে স্রোতটা এই মুহূর্তে বিশেষ করে সংখ্যালঘু বা মাইনরিটি বা মুসলিমদের কিছুটা মুখ ফিরিয়ে নিতে পারছে, তারা তাদের 21শে জুলাইতে আসবে ভাবছে। কিন্তু এখনো পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যারা ভোটার, যারা ভোট দিয়েছে 2,31,00,000-এর ওপরে, তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেই ভোট দিয়েছে। সেই এত মারটা খাওয়ার পরেও কিছু কর্মী রয়েছে। তো তাহলে তোর আলটিমেটলি মনে হচ্ছে যে 21শে জুলাই একটা ওয়ান অফ দা টেস্ট, যে কি হবে। এইখানে একটা খুব ইন্টারেস্টিং পয়েন্ট আমাদের খেয়াল রাখতে হবে, যে ইলেকশন কমিশন তারা আসল তৃণমূলকে সেখানে পার্টি স্ট্রাকচার, কর্মী ইত্যাদি তো দেখে। তাদের কাছে যে সাবমিশন ছিল, সেই সাবমিশনে 10 তারিখে উত্তর দেওয়ার কথা ছিল ঋতব্রত পন্থীদের, অর্থাৎ আকরুজ্জামান, ঋতব্রত যারা গেছিল, সেইটা এক্সটেন্ড করে দেওয়া হয়েছে 23শে জুলাই পর্যন্ত। অর্থাৎ ইলেকশন কমিশনও তাদেরকে মূল তৃণমূলে বৈধতা দেওয়ার ব্যাপারে পুরো ছুট দিচ্ছে, যেটা নিয়ে মহুয়া মৈত্র বা সাগরিকা ঘোষ প্রেস কনফারেন্স করছে, কিন্তু কল্যাণও বলেছেন, কিন্তু ব্যানার্জি কিন্তু তা নিয়ে কারুরই কিছু যায় আসে না। সেকেন্ড হচ্ছে খুব ইন্টারেস্টিং, যে হাইকোর্টের প্রাথমিকভাবে ঋতব্রতকে বিরোধী দলনেতা মানলেও গতকাল হাইকোর্টের ডিভিশন বেঞ্চে এটা হয়েছে যে কি করে ইলেকশন কমিশন চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়ার আগেই ঋতব্রতকে মানলো, এটা ডিভিশন বেঞ্চ কিন্তু চ্যালেঞ্জ করেছে। এনিওয়ে, তাহলে এখনো পর্যন্ত যা বোঝা যাচ্ছে যে যেখানেই করুক না কেন মমতা, কর্মীরা তাহলে বেশি সংখ্যক মমতার সভায়, মানে যেখানে অন্তত মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন রিক্সার ওপর দাঁড়িয়েও করবো। আমি আহ একটা অদ্ভুত অভিজ্ঞতা বলছি, আমি এমন এমন জায়গায়, তোর অভিজ্ঞতা আছে, মমতা গেছে যেখানে তো 30টা লোক ছিল, কিন্তু মমতা বলেছে, পরে দেখা গেছে সেখানে 3,000 লোক জমায়েত হয়ে গেছে। তার মানে এখনো মমতা বন্দ্যোপাধ্যায় 21শে জুলাই কোথায় দাঁড়ান, কোথায় সবার অনুমতি পান, তার দিকেই কি তৃণমূল কর্মী এবং অবশ্যই নবান্ন শুভেন্দু অধিকারী, কারণ শুভেন্দু অধিকারী পুরো নার্ভ সেন্টারে জানেন কোথায় তৃণমূলের কি প্লাস মাইনাস, কাকে কি কোথায়, সব হি নোজ এভরিথিং। উনিও তাকিয়ে আছেন, রাজ্যবাসীও কি তাকিয়ে আছে ওইদিকে, যে মমতা বন্দ্যোপাধ্যায় অ্যাকচুয়ালি কতটা ভিড় করতে পারে। দেখো, একটা কথা বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় আছে আর নেই, এই দুটোর মধ্যে কিন্তু শুধু আছে নেই এর তফাৎ নয়, এটা একটা গুণগত বিষয় আছে। মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় নামলে যে এখনো আমি বলছি যে, কারণ আমি বারবারে বলছি যে ওই যে পরিমাণ ভোটটা মমতা বন্দ্যোপাধ্যায় পেয়েছে, এই যে সমর্থক একটা, এবং কিছু কিছু মানে খুব কি বলবো, শুধু সমর্থক আধা কর্মী, মানে যেগুলো এলাকায় অনেকে থাকে, সে সক্রিয় সবসময় দল করে না, কিন্তু মিটিং টিটিং হলে যায়, এটা তৃণমূলে এরকম ধরনের লোক প্রচুর আমরা দেখতে পাই। তো মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় নেমে গেলে কিন্তু তার সেই কৌতূহলের লোক একটা জড়ো হওয়ার জায়গা কিন্তু রয়েছে, যে তার প্যারালাল কিন্তু না ঋতব্রতদের ওই 60 জন কজন রয়েছেন, না তারা আছে, না শুভঙ্কর সরকারের নেতৃত্বে কংগ্রেস আছে। সেই ক্ষেত্রে কিন্তু সমস্ত মানে লোকের আগ্রহ, কৌতূহল, যা কিছু না বলি না কেন, পুরোটার অভিমুখ কিন্তু হয়ে যাবে মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু ঘটনাটা হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় কি সেভাবে রাস্তায় নামবেন, বা নামতে কি তার কোথাও কোনো রকম তিনি সে কি ফিল করছেন আগের থেকে, আমি বুঝতে পারছি না। তার কারণটা হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু, আমি এই মমতা বন্দ্যোপাধ্যায়কে চিনি না, যিনি বাড়িতে, আমি আবারও বলছি, যাকে বাড়িতে বসে যখন পুলিশ তার বাড়ি ঘেরাও করে রাখছে, তিনি ফেসবুকে এসে বলছেন যে আমার বাড়ি ভার্চুয়ালি আমাকে হাউস অ্যারেস্ট করে রাখা হয়েছে। কিন্তু এই মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সেই মমতা বন্দ্যোপাধ্যায় নয়, সে রাস্তায় নেমে যেত এবং সেই সময় কয়েক হাজার লোক সেখানে তাকে ঘিরে ধরতো। তারপরের দিন তিনি মোমবাতি নিয়ে মিছিল করলেন, সেদিনও দেখলাম সেরকম কোনো লোকের সাড়া পেলাম না। যেটুকু লোকজন দেখলাম, এবং সব থেকে বড় কথা, তার কাছে কোনো নেতা আসার দরকার নেই। নেতা বলতে ওখানে তো দেখতে পেলাম সেদিন শুধুমাত্র দোলা সেনকে আমরা দেখলাম, আর বৈশ্বনাথ চট্টোপাধ্যায়কে দেখলাম, এছাড়া তো সেরকম কাউ ছিল না। কিন্তু নেতার দরকার নেই, পিলপিল করে কর্মীরা চলে আসে। এই যে জায়গাটা, এইটা কেন হচ্ছে না, এটা কিন্তু আমার কাছে এখনো খুব রহস্যজনক বলেই মনে হচ্ছে। এবং
আমার ধারণা যদি উনি, ওই যে বলেছিলেন আমি রিক্সায় দাঁড়িয়েও হলেও করবো সভা, উনি রাস্তায় বেরোলে সেদিন সভা করলে কিন্তু একটা তার ভবিষ্যৎ কি, তার রাজনৈতিক তাৎপর্য কি হবে সেটা ভবিষ্যৎ বলবে। কিন্তু এখনো পর্যন্ত আমার যা মনে হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় যদি তিনি সেই আগের মতন মেজাজে নামতে পারেন, তাহলে কিন্তু একটা ধাক্কা দিতে পারবে। তাতে হয়তো যারা বিধায়ক হয়েছেন, আমি বলি বিধায়ক না, এরা সবাই হচ্ছে মমতার পরজীবী। শুনতে খারাপ লাগতে পারে, এরা সবাই মমতার পরজীবী, এদের নিজস্ব কোনো যোগ্যতায় কেউ বিধায়ক হননি। কারণ আরেকটা মজার জিনিস হচ্ছে, বেশিরভাগ বিধায়ককে খোঁজ নিয়ে দেখো, তারা নিজের নিজের এলাকায় খুব একটা এখন কিন্তু স্বাভাবিকভাবে ঘোরাফেরা করছে না। কারণ তাদের তাদের সঙ্গে খুব একটা লোক আছে বলে মনে হয় না। লোক সাপ্লাই দেওয়ার কি কি মেকানিজম আছে সেটা তুমিও জানো, আমিও জানি। হ্যাঁ, যদি শাসক দলের আশীর্বাদ থাকে, লোক সাপ্লাই হওয়ার মেকানিজম একটা আছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে আমার এখনো মনে হচ্ছে তিনি যদি দাপটের সঙ্গে রাস্তায় নামতে পারেন, এবং সেখানে আরেকটাও কথা বলে যাচ্ছি যে ওনাকে একটু ওই ভাইপোকে গুরুত্ব দেওয়ার ব্যাপারটা, এটাকেও একটু বোধহয় কমাতে হবে। কারণ যেটা, যে কার্ডটা, যে প্রচারের যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়াতে, তাতে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় দুজনের ছবি রয়েছে। দলের মধ্যে কিন্তু ওনার বোঝা উচিত, দলের মধ্যে অভিষেককে ঘিরে কিন্তু একটা অ্যালার্জি তৈরি হয়েছে, এই দলের আজকে ভাঙন ইত্যাদি সবকিছু। সেক্ষেত্রে অভিষেককে একটু পেছনে নেপথ্যে রাখলে বোধহয় ভালো হয়। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় নামলে এখনো পর্যন্ত মনে হয় কিছু একটা মানে এই যে এখনকার যে মরা চিত্র একটা দেখছি, যে একদম নিষ্প্রাণ, সেইটা জায়গায় একটা ধাক্কা দিলেও দিতে পারেন। এটাই শেষ, তোমার কথা অনুযায়ী বলতে পারি এটা কিন্তু শেষ সুযোগ মমতার সামনে দলকে ঘুরে দাঁড় করানো। আমি আমি একদম শেষের দিকে এসছি, আর দু একটা কথা জিজ্ঞেস, তোর কি মনে হয় না তুই যে 3.5 দশক ধরে রোজ বাড়িতে গেছিস কালীঘাট, এত জায়গায় ঘুরেছিস, এত রাত বেরাতে ফোন করেছিস, আমিও তার বহু সাক্ষী, আমি নিজেও করেছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশ্বাসযোগ্যতা এই পরপর শুভেন্দুর কাছে দুবার হার, তাতে কি সেই বিশ্বাসযোগ্যতায় কোথাও, এবং ভাইপোকে অন্ধ স্নেহ, যে ভাইপোর আইপ্যাককে নিয়ে কল্যাণ ব্যানার্জি আগেও প্রশ্ন তুলেছে, আজ সবচেয়ে যে স্ট্রংলি সে নিজেও প্রশ্ন তুলছে, এবং সামাও আমি কথা বলে দেখেছি আইপ্যাক ওয়াজ কম্প্রোমাইজ, ইভেন সঞ্জয় বোসের যে ল ফার্ম তাদেরও বলা হচ্ছে কম্প্রোমাইজ, সেই অভিযোগও উঠছে। অর্থাৎ অভিষেক ব্যানার্জির সঙ্গের লোকেরা যাদের তিনি তুলে এনেছিলেন দেওয়ার কম্প্রোমাইজ, তার সঙ্গে যে দুটো সংস্থা ছিল তা কম্প্রোমাইজ, এবং এটা নিয়ে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায় সেভাবে কিছু বলেননি, দুবার হেরে গেছেন, এবং যে বিরোধী নেত্রী থাকাকালীন লোকে যে বিশ্বাসযোগ্যতায় অন্ধভাবে আসতে, সেই জায়গায় কোথাও একটা, এই যে আজকে এত হকারদের দোকান কি বেআইনি ভাবে কিভাবে স্ট্রাকচার করতো, কারা পয়সা নিতে, বিতর্কে আমি যাচ্ছি, কিন্তু আমরা 2000 সালেও দেখেছি অপারেশন সানশাইনের পরে থালা বাজাতে বাজাতে মমতা যেত, রাস্তায় নেমে গড়িয়াহাটে মাছ কাটতো, লোকে জমে যেত, করতো। আমরা দেখতে পাচ্ছি এত মমতার সবচেয়ে যে স্কিম তাকে ভোটে জিতিয়েছিল লক্ষ্মীর ভান্ডার, সেটা এখনো পর্যন্ত রাজ্যের প্রায় 1 কোটি মহিলা যারা জানুয়ারি ফেব্রুয়ারি মাসে পেয়েছিল তারা পায়নি। প্রচুর বিতর্ক হচ্ছে, মহিলারা প্রচুর জায়গায় বিতর্ক দেখাচ্ছে সেই স্কিম। মুসলিম যে ভোটের ওপর মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়েছিল সেই ক্ষেত্রে তারা একেবারে কর্নার, তারা ফিল করছে বিভিন্ন জায়গায় কি হচ্ছে না হচ্ছে। বারুইপুর কাণ্ডতে যে যার নাম এফআইআর, তার কাউকেই পিটিয়ে মারা উচিত নয়, এইভাবে লিঞ্চিং করে সাংঘাতিক অপরাধ, 25 লক্ষ টাকা ক্ষতিপূরণ পেলেন, তার ব্যাপারে দেখা হলো, কিন্তু যিনি মারা গেছেন নির্যাতিতা, তার পরিবার টাকা পেল না। আমরা দেখতে পাচ্ছি একাধিক জায়গায় চার্জ ভাঙা হচ্ছে। মমতা যেখানে হাঁটতেন এই শিখ একজন মানে একজন জাজ, একজন পাদ্রী, একজন মুসলিম মৌলবী, সবাইকে নিয়ে। তো এইরকম একটা অবস্থায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কোথাও একটা লোকে চাইছে উনি বলুন, কিন্তু ওনার আমরা সক্রিয় কোনো প্রতিবাদ দেখতে পাচ্ছি না। কোথাও কি বিশ্বাসযোগ্যতায় টলে গেছে বলে মমতার আত্মবিশ্বাসেও টলে গেছে, যে আলটিমেটলি পারবো না, এরম কি কোনো জায়গা মনে হচ্ছে? ঠিকই তো তুমি বলো। ধরো যাদবপুরে হকার উচ্ছেদ, সারা রাত জাগলো, সিপিএম ছিল, অন্যান্য বামপন্থী দলগুলো ছিল, এমনকি নকশালপন্থী দলেরা তাদের সংখ্যায় কম থাকলেও তারা যথেষ্ট সক্রিয়ভাবে সেখানে উপস্থিত ছিল। ঠিক আছে, একটা গণতান্ত্রিক পদ্ধতিতে তারা প্রতিবাদও করেছেন। প্রতিবাদ শুধু ওখানে নয়, বারুইপুরের মতন একটা ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায় কোথায়? মমতা বন্দ্যোপাধ্যায় যাওয়ার চেষ্টাও করলেন না, তার দলেরও কোনো কেউ গেলেন না, কোনো কিছুতেই কিছু নেই। এমনকি ওখানকার গেছিল, না না গেছিল প্রতিমা মণ্ডল আর এরা গেছিল। হ্যাঁ, ওর প্রতিমা মণ্ডল যাওয়া তো, আরে লোকাল বিধায়ক তো বিমান বন্দ্যোপাধ্যায়। বিমান গেছিলেন, আমি দেখেছি, হ্যাঁ,
আমার না সাথে বলছি কথাও হয়েছে। বলছি বেজেস্ট কথা, ওখানে যে লড়াইটা ওখানে যেটুকু হচ্ছে না, সেই লড়াইটা হচ্ছে লায়কালি, অর্থাৎ সিপিএম বনাম একদম একদম বিজেপি লড়াই হচ্ছে। একদম। তো তো লড়াইতে তো মমতা বন্দ্যোপাধ্যায় থাকার কথা আমরা ভেবেছিলাম, যে মমতা বন্দ্যোপাধ্যায়ও বেরিয়ে আসবেন, আর এলেন না। পরে সুযোগ পেয়েও তিনি সেই সুযোগটা কাজে লাগালেন না কেন, এটা এখনো বুঝে উঠতে পারলাম না। আমার ধারণা 21শে জুলাইয়ের যে ঘটনা তুমি যেটা বলছো, যে উনি কি কোথাও ওই ভবানীপুরে পরাজয়ের পর উনি কি খুব শেকি হয়ে গেলেন, উনি কি ভাবছেন, জানি না সেটা ওনার বিষয়। তবে একটা বিষয় আমার খালি মনে হচ্ছে যে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে তুমি আমি এত বছর ধরে চিনে এসেছি, যে মেজাজ, তাকে কেউ কেউ বলে স্ট্রিট ফাইটার, হ্যানা তানা অনেক রকম অভিধা তাকে দেওয়া হয়, তো সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে কিন্তু আর 4 তারিখের পর থেকে কিন্তু আমরা আর খুঁজে পাচ্ছি না। এবং আমি জানি না আগামী 21 তারিখে সেদিক থেকে সেই মমতা বন্দ্যোপাধ্যায় আমরা যা দেখেছিলাম তার ছিটে ফোটাও যদি দেখা যায়, কারণ কর্মীদের তুমি যেটা বলছো আমিও সেটা ভাবছি, যে ঋতব্রতদের সঙ্গে কিন্তু এখন কর্মী বাহিনী যে একটা বিরাট রয়েছে, এটা কিন্তু এখনো কিন্তু পর্যন্ত কোথাও আমি মানে সেরকম তার দৃষ্টান্ত খুঁজে পাইনি। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বোধহয় থাকবে এটা ধরে নিয়েই বলছি, আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও দেখিনি কর্মী বাহিনী, ঠিক কথা। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে কেন্দ্র করেই তো এত লোকের জমায়েত হয়, এত তাদের আবেগ তৈরি হয়, সবটা। তো সেটা আমার ধারণা, তোমার সাথে আমি এই ব্যাপারে একমত, যে 21শে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে একটা বিরাট পরীক্ষার, আগামী 21শে জুলাই, যে শেষ পর্যন্ত তিনি রাস্তায় বেরোন কিনা, এবং বেরিয়ে কি বার্তা দেন বড় কথা না, এখন তার প্রেজেন্সটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। কারণ দলের যারা ধরুন এই মুহূর্তে কোনো দিকেই যায়নি, দলের অনুগত থাকতে চায়, তারাও তো নেত্রীর কাছ থেকে একটা কনফিডেন্স আর্ন করতে চায়, সেই কনফিডেন্সটা কি তারা পাচ্ছে? এইটা হচ্ছে বড় প্রশ্ন, যেটার উত্তর হয়তো আমরা 21শে জুলাই আগে পরে আমরা হয়তো বুঝতে পারবো। অনেক ধন্যবাদ জয়ন্ত। এতক্ষণ আলোচনা করার জন্য আমরা বুঝতে চেষ্টা করলাম যে কি দাঁড়াচ্ছে। অর্থাৎ একটা জিনিস খুব স্পষ্ট হলো, যে স্ট্রিট ফাইট থেকে 1993 সালের 21শে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায় উত্থান ঘটেছিল, অদ্ভুত ব্যাপার, আজকে 2026 প্রায় 30 বছর বাদে সেই স্ট্রিট ফাইটেই 21শে জুলাই তাকে প্রমাণ করতে হচ্ছে না মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দা আছে, তাই না? বিষয়টা আজ এখানেই দাঁড়ালো। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ যারা বয়স সঙ্গে অবশ্য একটা ছিলেন। ফ্যাক্টর। হ্যাঁ, বয়স অবশ্যই একটা ফ্যাক্টর, সেটাও আমরা মাথায় রাখবো। যারা এতক্ষণ সঙ্গে ছিলেন তারা তাদের সকলকে ধন্যবাদ। আর আপনারা নিশ্চয়ই আলোচনাটা শুনলেন, আর যারা শুনলেন অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। জয়ন্তর কথা থেকে খুব পরিষ্কার হলো, এখনো মানুষ মনে করছে মমতা বন্দ্যোপাধ্যায় 21শে জুলাই ঋতব্রতপন্থী বা কংগ্রেসের থেকে বেশি জমায়েত করবে, তিনি যেখানেই করুন না কেন। আমরা তাকিয়ে থাকবো 21শে জুলাই কি হয় সেদিকে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, লাইক শেয়ার কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন, পারলে মেম্বারশিপ নিন। ধন্যবাদ।